This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। পাড়ায় বা আশেপাশে কোনো ঝামেলা বা সংঘর্ষ দেখলে না সাবধানে থাকবেন। সেই সংঘর্ষে কিন্তু জড়াতে যাবেন না, কারণ কখন কি হয়ে যায়, কারণ এলাকার পুলিশকেই তো কেউ মানছে না। কেন এই কথাটা বলছি জানাবো এবং ছবিও দেখাবো এবং টানা বেশ কয়েকটা সিরিজ আপনাদের সামনে তুলে ধরবো। তবে আজকে হটস্পটের ইস্যুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আজকে হটস্পটের সবার প্রথম ইস্যু হচ্ছে পিঠে খেলে। কে পিঠে খেলো, কে পিঠে দিল, পেটে কি সইল, দেখাবো আপনাদেরকে। দ্বিতীয় ইস্যু, কাল খুলবে মুখোশ। কাল মুখোশ খুলবে কিনা এটা যেমন প্রশ্ন রয়েছে, যে যার মুখোশ খোলার কথা তারও কি মুখোশ খুলে যাবে, মানে একটু জটিল লাগছে কি, তাহলে একটু ধৈর্য ধরে বসতে হবে, কারণ এসএসসির গুরুত্বপূর্ণ ভূমিকা আগামীকাল প্রকাশ পাওয়ার কথা, সেটা কতটা যেতে চলেছে সেদিকে নজর রাখবো আমরা। তৃতীয় ইস্যু, মহুয়া ও বিতর্ক। এই দুটো কথা যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, মানে মহুয়া মিত্র কিছু বললে তার যে একটা বিতর্ক তৈরি হবে, কারো সম্পর্কে কোনো রকম কটাক্ষ করলে, কথা বললে তার জন্য বিতর্ক তৈরি হবে, এটা যেন এখন সাধারণ মানুষও মেনে নিয়েছেন। কিন্তু এবার তিনি কি বলেন, কার সম্পর্কে বলেন, জানাবো আপনাদেরকে। যে কথাটা বলছিলাম, পাড়ায় জানেন তো আজকাল দাদাদের ছড়াছড়ি, আর যখন পাড়ায় দাদা থাকবে স্বাভাবিকভাবে দাদাগিরিও থাকবে। আর আমি কিন্তু এই কথা খালি বলছি না, দেখাচ্ছিও, এবার দেখাবো। এবার একটা উইন্ডো আমি পিসিআরকে বলবো চালাতে। যে ছবিগুলো আপনারা দেখছেন না, খুব বেশি আমাদেরকে পিছোতে হয়নি। এই বছরের শুরুতেই বীরভূমের সিউড়িতে, মানে খুব ভুল না করলে জানুয়ারি হবে, বীরভূমের সিউড়িতে পুলিশের কলার ধরে টান মারা হয়েছে। হ্যাঁ, সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল, সেই গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে গিয়েছিল পুলিশ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে গিয়ে পুলিশকেই মার খেতে হলো। আবার পশ্চিম মেদিনীপুরের এগড়ায় ঝামেলা থামাতে গিয়ে পুলিশকে ধরে দেখুন কিভাবে টানাটানি করা হচ্ছে। অন্যদিকে খড়গপুরে তো একেবারে পুলিশকে বেধড়ক মারধর করা হলো। আর কালিয়াগঞ্জের কথাটা 2023-এর এপ্রিল হবে। 2023-এর এপ্রিলে কালিয়াগঞ্জের ছবিটা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা নেত্রীরা উদাহরণ হিসেবে ব্যবহার করেন, যে কালিয়াগঞ্জে একাধিক পুলিশকে কিভাবে ঘরে ঢুকিয়ে বেধড়ক মার দেওয়া হয়েছিল, আর সেই মার থেকে বাঁচতে খাটের তলায় লুকিয়েছিল পুলিশ। এরকম অনেক ঘটনা রয়েছে যে টেবিলের তলায় পুলিশ লুকাচ্ছে, কিন্তু সেই তালিকায় এবার মালদার চাঁচলের নাম ঢুকে গেল। কেন বলছি, এই ভিজুয়ালটা একটুখানি দেখুন। দেখছেন পুলিশকে বেল্ট দিয়ে পেটানো হচ্ছে। আর এই বেল্ট দিয়ে কে পেটালেন? যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস। এনাকে পাড়ার দাদা কি আপনারা বলবেন? সেটা আপনারাই বিচার করুন। যাকে দেখতে পাচ্ছেন এএসআই, যার কোমরে পিস্তল পর্যন্ত রয়েছে, সেই এএসআই কে বেল্ট দিয়ে বাড়ছেন যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। আসলে ঘটনাটা কি ঘটেছিল বলুন তো? পাড়ায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল, আর যেহেতু থানা এলাকাতেই অশান্তি হচ্ছে, তাই চাঁচল থানা পুলিশ এএসআই সমীর সিনহা সেখানে পৌঁছে গিয়েছেন, কারণ তার পৌঁছানোর কাজ, তিনিই রক্ষক। তবে এলাকার দাদা তো তৃণমূল নেতা জয়ন্ত, সে কি করে পিছিয়ে থাকে? যার মধ্যে অশান্তি হোক না কেন, পুলিশ আছে, থাকুক, আমিই যাব, গিয়ে সেখানে গিয়ে আমি পরিস্থিতি সামাল দেবো। তাই জয়ন্ত কোমর থেকে বেল্ট খুলে নিল, দেদার মার, এবং দুঘা পুলিশের পিঠেও পড়লো। পুলিশকে ছাপিয়ে কোমরের বেল্ট খুলে রীতিমতো শাসন চললো। আর কিভাবে পুলিশের পিঠেও দুঘা পড়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আর রাজনীতি হবে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যত গুন্ডা, যত ডাকাত, কিছু হচ্ছে দুষ্কৃতকারী, সন্ত্রাসবাদী, সবই তো তৃণমূলের ছত্রছায়ায় আছে। তারা যতই অপরাধ করুক তাদের কিছু হবে না, কোনো শাস্তি হবে না, এটা ওরা জানে। রাজ্যে ডাকাতি আছে, খুন আছে, রাহাজ এনেছে, ধর্ষণ আছে, আর তার সঙ্গে সঙ্গে বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আছে, ব্যাস। বাকি বাংলার মানুষ ভগবানের ভরসায় আছে। সাহস তো পুলিশই দিয়েছে তৃণমূলকে, গোটা রাজ্যেই পুলিশ মার খাচ্ছে তৃণমূলের কাছে। ঘটনার উৎস কোথায়? বিজেপির গোষ্ঠী সংঘর্ষ। ঝাঁপিয়ে কে পড়লো? তৃণমূলের দাদা। কোমর থেকে বেল্ট খুলে মারধর হলো, শাসন চললো। এই যে সংঘর্ষের ঘটনাটা আপনাদেরকে দেখাচ্ছেন, এই ঘটনা জানেন 5 জনকে আটক করেছে পুলিশ, কিন্তু সেই তালিকায়
সেই তালিকায় কিন্তু চাঁচলের এই যুব নেতা মানে জয়ন্ত কিন্তু নেই। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে তুলোধরা করবে বিরোধীরা, এটাই তো স্বাভাবিক। পুলিশ মেরুদণ্ড যেভাবে বিক্রি করে দিয়েছে, এবং আমি অত্যন্ত লজ্জিত পশ্চিমবঙ্গের পুলিশের এই অবস্থান দেখে। কয়েকটি আইপিএস অফিসার যারা উপরের দিকে বসে আছেন, তারা নিজেদের যে সমস্ত লোভগুলো আছে, যে সমস্ত পাওনাগুলো আছে, চাওয়া পাওয়াগুলো আছে, সেগুলোকে মেটানোর জন্য নিচু তলার পুলিশদের মেরুদণ্ড ভেঙে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। তবে এই যে দাদাগিরির ছবি দেখাচ্ছি, সেটা কি আপনার পাড়ায় নাকি খালি? শিক্ষাঙ্গনেও তো রয়েছে। ওই যে পরশুদিনই তো দেখালাম বাঁকুড়ার বেলিয়াতোড়ে যামিনী রায় কলেজের 2 অধ্যাপককে হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের ব্লক সভাপতি সবার সামনে অধ্যক্ষের উপস্থিতিতে হুমকি দিচ্ছেন। আমাদের স্মৃতি খুব আবঝা হয়ে যায়, চলেন একটুখানি মনে করিয়ে দিই। অভিযোগ, এই খবর আমরা দেখানোর পর অর্থাৎ প্রকাশ্যে চলে এসেছে তো তৃণমূলের ব্লক সভাপতির এই কাজ, এই কীর্তি, তারপর নাকি ওই 2 অধ্যাপককে বারবার হুমকি দেওয়া হচ্ছে। মানে এখানে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, এই ঘটনা দেখানোর পর, এই খবর দেখানোর পর অধ্যত্ত এমন জায়গায় এই ব্লক সভাপতি সে তার হুমকি থামাচ্ছে না। আর স্বাভাবিকভাবে অধ্যাপক মানুষ, চূড়ান্ত নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। এমনকি কি ঘটেছে জানেন, এক আদিবাসী অধ্যাপককেও মারধর করেছে তৃণমূলের বেশ কয়েকজন, এরকমই তো অভিযোগ উঠছে। এবং সেই ঘটনাতেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। স্বাভাবিকভাবে এই অধ্যাপকরা এখন বলছেন, বাবা ছেড়ে দে মা, কেঁদে বাঁচে, আমাদের অন্য জায়গায় বদলি করে দাও, এখানে আর থাকতে চাই না। বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে থ্রেট এসছে যে এখানে কি করে চাকরি করে দেখবো, এই সমস্ত বিভিন্ন কথা, অপ্রাসঙ্গিক কথা বলা হয়েছে। আদিবাসী অধ্যাপককেও মারধর করা হয়েছে মাতাল দ্বারা। কোনো প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। নিরাপত্তার অভাবে ভুগছি এবং মনে হচ্ছে যারা এই শাসক দলের আশ্রয়ে রয়েছে তারাই এই কাজগুলো ঘটাচ্ছে। এই ঘটনার সাথে মূল অভিযুক্ত যারা, তো এখনো বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমি থানাতে ফোন করেছিলাম, ওনারা তো বলছে না ইনভেস্টিগেশন চলছে, হয়ে গেল তো অনেক দিন, এখনো কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তো মানে আমি আনসেফ ফিল করছি, থানাতেও জানিয়েছি। অর্থাৎ দোষীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি, সেটা তো এই হুমকিতেই স্পষ্ট, যে অভিযোগ উঠছে তাতেই স্পষ্ট। না হলে এই হুমকি দেওয়ার তো আর সাহস থাকতো না, ক্ষমতাও থাকতো না। আর স্বাভাবিকভাবে আন্দোলনে নেমে পড়েছে বিজেপি। সমস্যা সমাধান হোক বা না হোক, রাজনীতি হবে। প্রশাসন পুরোপুরি তৃণমূলের চামচাগিরি করছে। পুলিশ প্রশাসন তৃণমূল হয়ে তৃণমূলের ঝান্ডাটা ধরতে বাকি রেখেছে, বাকি পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে। প্রশাসনকে পরিষ্কার বলেছি, 26-এর আগে শুধরে যান, নাহলে 26-এ বিজেপি আসার পর আমরা শুধরে দেবো। যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? পাড়ায় পাড়ায় দাদাগিরি, শিক্ষাঙ্গনে দাদাগিরির ছবি দেখালাম। এবার একটু কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দিকে জড়ানো যাক নাকি। মানে তিনি বারবার বিতর্কে জড়িয়ে পড়েন, তাই সেই খবরও আমাদের সামনে তুলে ধরতে হয়। বাক্যবাণে তিনি এমন কিছু ছেড়েছেন যার জেরে বিজেপি স্বাভাবিকভাবে এই মুহূর্তে সমালোচনায় নেমে পড়েছেন। মহুয়া ও বিতর্কের লম্বা তালিকা কিন্তু অনেক, মানে একটা তালিকাটা দীর্ঘ। তাতে এবার নতুন সংযোজন বলতে পারেন। অনুপ্রবেশ ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সমস্ত সীমা যেন ছাড়িয়ে গেলেন তিনি। স্বাভাবিকভাবে কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। দেখুন, তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। ভাই তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? মহুয়া মৈত্র বিতর্ক তার পিছু ছাড়ে না, কারণ মূলত একটাই, তার মুখ। কখনো সাংবাদিকদের আক্রমণ, কখনো তৃণমূলের সভাস্থলে থাকা বাচ্চাদের নিয়ে বিতর্কিত মন্তব্য। প্রেসের লোক ম্যাম, প্রেসের লোক। প্রেস এখানে অ্যালাউড না, আপনি রুক থেকে দিল, প্লিজ বেরিয়ে যান। আমি তো আপনাদের রেকর্ড করতে বলিনি, আপনারা এখন সেটা রেকর্ড করেছেন, সেটা। কিন্তু এবার সবকিছুর মাত্রা যেন ছাড়িয়ে গেল। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকলে দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। এই মূল বক্তব্য নিয়ে কথা বলতে বলতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন মহুয়া মৈত্র।
জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? কিছুদিন আগেই দলের মধ্যেই মহুয়াকে নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। কল্যাণ বনাম মহুয়া বিতর্কের উত্তাপ কিছুটা কমতে না কমতেই ফের বিতর্কে মহুয়া। এটা হচ্ছে তৃণমূলের কালচার, এটা হচ্ছে তৃণমূলের ট্র্যাডিশন, এইটা হচ্ছে মহুয়া মৈত্র যেটা বলেছেন, আজকে তিনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। जैसे कोई भी टिप्पणी करे, चाहे कोई पार्टी की भी हो, उसमें एक शालीनता मान के हम चले, शालीनता को बरकरार रखना चाहिए। এই মন্তব্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মহুয়া মৈত্র কি ধরনের হিংসাত্মক চিন্তাভাবনায় বিশ্বাস করে তার বহিঃপ্রকাশ। হেড অফ দ্য স্টেট, তোমার হেড মানে ওটা প্রতীকী, মানে প্রধান, মাথা না। মানে উনি যেটা বলেছেন এটা ব্যাকরণগত ত্রুটি। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে করা মহুয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণনগর জেলা বিজেপি। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। এবার আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিতেই হবে, মানে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ। আগামী 7 এবং 14 তারিখ যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু থামবেন না, কারণ দেশের সর্বোচ্চ আদালত আজ আবারও বলে দিয়েছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি নেওয়া হচ্ছে না, পরীক্ষা পিছোচ্ছে না, পরীক্ষা নির্ধারিত সময়ই হবে। সঙ্গে আরও একটা ব্রেকিং আপনাদেরকে দেব, আগামীকালের মধ্যেই চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। দেশের সর্বোচ্চ আদালত এই মুহূর্তে কড়া অবস্থান নিয়েছে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বয়ানে কি রয়েছে? সেখানে বলা হয়েছে দাগিরা অ্যাডমিট কার্ড যদি পেয়ে থাকে, অর্থাৎ যারা অযোগ্য তারা যদি অ্যাডমিট কার্ড পেয়ে থাকে সেটা বাতিল হবে। আর ভাবুন, কোনোভাবে মনে করুন অযোগ্যরা পরীক্ষা দিয়েও দিল, সেই পরীক্ষা কিন্তু বাতিল হবে, কারণ আদালতের কড়া নজরদারি রয়েছে এইবারের পরীক্ষাটায়, অন্তত 7 ও 14 তারিখের পরীক্ষাটা। এই তালিকা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে সামনের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটিও ত্রুটিযুক্ত। ব্যর্থতা সরকারের, ব্যর্থতা এসএসসি, ব্যর্থতা বোর্ডের। আদালত তো আর 1, 2, 3, 4 করে আইডেন্টিফাই করবে না। বিচারপতিরা এসে এসএসসির অফিসে বসে বসে আপনি যোগ্য নাকি আপনি অযোগ্য এটা তো দেখতে যাবে না। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বয়ান রেকর্ড করা হলো, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবারে কিন্তু যথেষ্ট করা, তাই এসএসসিকে অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে। আরও একবার বলছি, এসএসসিকে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আর এখানে কিন্তু গল্পের নতুন টুইস্ট, কারণ যোগ্য চাকরিহারাদের একাংশ বলছেন যদি অযোগ্য তালিকা এসএসসি প্রকাশই করে তাহলে যোগ্য যারা রয়েছে তারা আর পরীক্ষা কেন দেবে? সুপ্রিম কোর্টের মুখ থেকেই আমরা এই কথাটা বার করতে পারলাম, আনটেন্টেড ইনোসেন্ট। তার মানে ওনারা নিজেরাই বলছেন যে আমরা আনটেন্টেড ইনোসেন্ট, আমরা নির্দোষ, আমরা লোকের দোষের আমরা শাস্তি পাচ্ছি। আমাদের প্রশ্ন হচ্ছে আমরা পরীক্ষা দেব কেন? সিবিআই তদন্তে যারা টেন্টেড তারা যদি বাতিলের খাতায় হয় তাহলে ওই সিবিআই তদন্তে যারা যোগ্য তারা কেন পরীক্ষা দিয়ে আবার নিজের যোগ্যতা প্রমাণ করবে? আদালত এবং এই যোগ্য চাকরিহারাদের মাঝে কিন্তু রাজনীতির বক্তব্যও রয়েছে। একে অপরের বিরুদ্ধে তোপ পাল্টা তোপের খেলা চলছে, কিন্তু তাতে আদপে কোনো লাভ হচ্ছে কি? এই বক্তব্য, এই প্রশ্নটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এসএসসি যদি আরেকটু আগে এই চাল কাঁকড় বাছার কাজটা করত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। স্বাভাবিকভাবেই যারা বেদাগ তাদেরকে তো চাকরি দেওয়ার দরকার। স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন তুলেছেন যে তাদেরকে কেন আবার পরীক্ষায় বসতে হচ্ছে। তাদের এই দাবি অত্যন্ত মানবিক দাবি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় আর কিছু করার নেই। আমি বরং আশা করব যে ওনারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে শুধরানোর একটা মৌকা এসছে। রামবামের যৌথ প্রেতাত্মা, এরা জানে সমস্যাটা জিয়ে থাকলে এদের পলিটিক্যাল লাভ। আচ্ছা, রাজ্য এবং দেশের রাজনীতিও কিন্তু বেশ সরগরম। পরের খবরের দিকে এবার নজর রাখি। কংগ্রেস বনাম বিজেপি, ভোটের লড়াই নয়, রাস্তায় নেমে লড়াই হলো। হ্যাঁ, সবকিছুর উদ্দেশ্য অবশ্যই ভোট।
রাহুল গান্ধীকে ভোটাধিকার যাত্রা, সেই ভোটাধিকার যাত্রা এবং মঞ্চ থেকে এক কংগ্রেস নেতার কুকথা, প্রধানমন্ত্রী মাকে টেনে নাকি কুকথা বলা হয়েছে, সেই অভিযোগ উঠেছে। আর সেই নিয়ে তুলকালাম। প্রতিবাদে পাটনায় দেখছেন, পাটনায় কংগ্রেস কার্যালয়ের বাইরে তুমুল বিজেপির বিক্ষোভ। দেখছেন, ছবি দেখছেন, কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে লাঠালাঠি হয়, হাতাহাতি হয়। ভাবছেন শুধুমাত্র পাটনাতেই এই ঘটনা ঘটেছে? না, পাটনার আঁচ এসে পড়ে কলকাতাতেও। বিধান ভবনে বিজেপি বিক্ষোভ দেখায়। অসমের মঞ্চ থেকে তোপ দাগেন অমিত শাহ। প্রধানমন্ত্রীর পাশাপাশি গোটা দেশের কাছে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই বিষয়ে রাজ্যের রাজনীতিও টকবক করে ফুটছে। এই অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রাতে রাহুল গান্ধীজি যেভাবে এবং কংগ্রেসের তরফ থেকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার মা স্বর্গীয় মাকে যেভাবে অপমান করা হয়েছে, এই অপমানের বিরুদ্ধে তো বিজেপি তার স্বর চড়াবেই, এটাই অত্যন্ত স্বাভাবিক। যদি নরেন্দ্র মোদীর কোনো অপমান হয়ে থাকে, রাস্তা আছে, রাস্তায় গিয়ে প্রতিবাদ করুক না, বড় মাইক লাগিয়ে রাস্তা অবরোধ করে বলুক রাহুল গান্ধীর কুশপুত্তলিকা চালাক। অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহের দিকে আক্রমণ শানাতে গিয়ে হিংসাত্মক মন্তব্য মহুয়া মৈত্র। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পর টিটাগড় থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করল বিজেপি নেতা কৌস্তব বাগচি। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।